জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ায় বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর ও কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। দুপুরে রাজধানীর তেজগাঁও নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। জুলাই গণহত্যা, গত 15 বছর ধরে দুর্নীতি ও লুটপাটের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সন্তান অ্যাডভোকেট নুরতার আরা ঐশীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আজকের সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান, নর্থ সাউথ প্রপার্টির চেয়ারম্যান এবং ভাষানটেক পুনর্বাসন প্রকল্পেরও চেয়ারম্যান বটে। আজকের মূল বিষয়টা ছিল, আপনারা নিশ্চয়ই ব্যানারে লক্ষ্য করেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব রক্ষার্থে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জেনারেল ইব্রাহিম ও ব্যারিস্টার শাহজাহান ওমর সহ স্বৈরাচারী সরকারের সকল দূষরদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে আজকের সংবাদ সম্মেলন হচ্ছে। আমরা এই দাবিতে আগামী দিনে মাঠে ঘাটে সব জায়গায় আমরা সোচ্চার থাকব, আমরা গর্জে উঠব, দেশবাসীকে নিয়ে আমরা সতর্ক থাকব। আমাদের আজকের এই সরকার, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে আনতে বিগত 15 বছর আমরা ব্যক্তি থেকে প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক দল, কর্মী, নেতা, আমাদের উপরে স্টিম বুলডোজার চালানো হয়েছে। এমনভাবে চালানো হয়েছে, সেই সঙ্গে সাধারণ মানুষও নিষ্পেষিত হয়েছে। এই বিষয়গুলো আমরা কম বেশি সবাই জানি বলেই আজকে ছাত্র জনতার যে আন্দোলনটা তৈরি হয়েছিল, সেখানে দেখেন এক অভূতপূর্ব সাড়া আমাদের দেশের মানুষরা দিয়েছেন। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। আমি আপনাদেরকে জানাই, এই বাংলাদেশের ভিতরে ছোট ছোট অনেক ঘটনা আছে, অনেক এলাকা আছে, সেগুলো কিন্তু এখনো স্বাধীন হয় নাই। তার মধ্যে একটি হচ্ছে ঢাকা শহরে একেবারে ক্যান্টনমেন্টের পাশে ভাষানটেক এলাকার ভাষানটেক পুনর্বাসন প্রকল্প। এখানে 150 বিঘা জমির উপরে সাধারণ নিম্নবিত্ত এবং একেবারেই বস্তিতে বসবাস করে যারা বস্তিবাসী, তাদের জীবনমান উন্নয়নের জন্য আমি আব্দুর রহিম 1997 সাল থেকে একটি পরিকল্পনা তৈরি করেছিলাম। এই পরিকল্পনাটি একটা পর্যায়ে বস্তিবাসীদের আন্দোলনের কারণে 97 সালে এই আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় ছিলেন, তারা তখন তাদের মন্ত্রী, গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আফসার উদ্দিন সাহেব, তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছিল এবং 2 জন সচিবকে ওএসডি করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে বস্তি পুনর্বাসনের বিষয়টি অগ্রাধিকার পেয়ে যায়। তৎকালীন সময়ে লোক দেখানো ভাবে এই আওয়ামী লীগ সরকার বস্তি পুনর্বাসনের জন্য আমার প্রস্তাবকে তারা মডেল হিসেবে গ্রহণ করে এবং 1998 সালে একইভাবে লোক দেখানো রাজনৈতিক কায়দায় তারা সেটা অনুমোদনও করে। কিন্তু প্রকল্প বাস্তবায়ন করার জন্য একজন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে নিয়োগ করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটা নানাবিধ জটিলতা তৈরি করে ইচ্ছাকৃতভাবে 98 থেকে তাদের পুরো শাসন আমলটা, অর্থাৎ 2001-এর যে সরকার গঠন হলো নির্বাচনের মাধ্যমে, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা এই প্রকল্পের একজন বাস্তবায়নকারী সংস্থাকে নিয়োগ দিয়ে যাননি। বিএনপি জোট সরকার যখন দায়িত্বে আসলেন 2002 সালে, তখন তারা উদ্যোগ নিলেন আওয়ামী লীগের ফেলে যাওয়া এই প্রকল্পটাকে জনস্বার্থে কিভাবে ব্যবহার করা যায়।
বিএনপি সরকার তখন দেখলেন যে এখানে তো সরকারের কোনো টাকা লাগে না, প্রস্তাবনা যেটা অনুমোদন হয়েছে সেখানে রাষ্ট্রের কোনো টাকা এই প্রকল্পের জন্য, স্থাপনা নির্মাণের জন্য, ব্যবস্থাপনার জন্য প্রয়োজন নেই। তারা আবার এটাকে প্রতিযোগিতার আয়োজন করলেন যে কাকে দিয়ে করানো যায় এই মডেলটা। আবারও ঘুরে ফিরে প্রতিযোগিতার মাধ্যমে আমার প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এই প্রকল্পটার দায়িত্ব পায়। যেহেতু জমিটা বস্তিবাসীদের দখলে ছিল, জমির মালিকটা সরকারই ছিল, সেহেতু এখানে সরকারের একটা প্রয়োজন এবং অনুমোদনের বিষয় জড়িত ছিল। সরকারি পদ্ধতি অনুসরণ করে 2003 সালে এই দায়িত্বটা দালিলিকভাবে লিখিতভাবে রাষ্ট্রের সাথে নর্থ সাউথ প্রপার্টির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শুরু হলো এক নতুন স্বাধীনতা দেশবাসীর গরিব দুঃখী মানুষের জন্য। সেই স্বাধীনতা আমরা উপভোগ করা শুরু করলাম। বিএনপি সরকারের মধ্যেও একটা পর্যায়ে যখন প্রজেক্টটা দাঁড়িয়ে গেল, তখন তারাও চাঁদাবাজি শুরু করল। তারাও মন্ত্রীরা যারা দায়িত্বে ছিলেন, উকিল আব্দুল সত্তার, তারপরে আমাদের দুলু সাহেব উপমন্ত্রী ছিলেন, তারা এবং তাদের লোকজনও এখান থেকে বাড়তি সুবিধা পাওয়ার জন্য এই প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করা শুরু করল। আমরা তৎকালীন সময়ে রাজপথে আন্দোলন করতে হয়েছিল, সাংবাদিক সম্মেলন করতে হয়েছিল, অর্ধ দিবস হরতাল পর্যন্ত ঢাকা শহরে ডাকতে হয়েছিল এদের অত্যাচারের কারণে। তা না হলে এই বাসনটেক পুনর্বাসন প্রকল্প বিএনপির ওই সময় সমাপ্ত হয়ে যেত। আমি শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। আওয়ামী লীগের প্রজেক্ট হওয়া সত্ত্বেও উনি কিন্তু এই গরিব দুঃখী মানুষের দিকের কথা বিবেচনা করে এই প্রকল্পটাকে বাতিল না করে উনি কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছিলেন, যার কারণেই 2003 সালে আমাদের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা একটি অলৌকিক ঘটনার মতো। কিন্তু বেশি দিন বেগম জিয়া তার এই জিনিসটিকে ধরে রাখতে পারেনি, কারণ এটা সত্য যে বিএনপির একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু অনেক কাজের মধ্যে ভুল ত্রুটি করা শুরু করলেন, দোষ ত্রুটি করা শুরু করলেন, যার খেসারত আমরা সবাই বাংলার মানুষ আজকে প্রায় 17 বছরের অধিককাল যাবৎ আমরা কিন্তু কষ্ট পেয়েছি। আমরা বিএনপির উপর অভিমান করেছি, রাগ করেছি, অনেকেই তার ডাকে সাড়া দিয়ে রক্ত দিতে আমরা মাঠে নামিনি। কিন্তু আর যেন এই ভুলগুলো না হয়। বিএনপি ভুল করেছে, সেই কারণে জনগণের সমর্থন অনেক ক্ষেত্রে তারা কিন্তু থাকা সত্ত্বেও তারা জনগণকে মাঠে আনতে পারে। এই যে আমি স্পষ্ট কথা বললাম, এখন বিএনপি নেতাকর্মীরা আমার উপরে কি খুশি হবে? খুশি হবে না। আমার তরফ থেকে মেসেজ যে বিএনপি নেতাকর্মীদেরকে ওই শিক্ষা থেকে নিয়ে তাদেরকে কিন্তু দেশের জন্য একটি আদর্শ রাজনৈতিক নেতা হিসেবে আমাদের জিয়াউর রহমান সাহেব যেভাবে এই বাংলাদেশকে দেখছিলেন, যেই স্বপ্নে, যেই চোখে, বিএনপির প্রতিটা নেতাকর্মীর কাছে এই দেশের মানুষ সেটা আশা করে। অতীব দুঃখের বিষয়, বাসনটেক পুনর্বাসন প্রকল্প কিন্তু মুক্ত হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে। আমি বাংলাদেশের প্রশাসনকে বলছি, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে বলছি, করবেন না, ধ্বংস করবেন না। রাষ্ট্রীয় সম্পদগুলো কিন্তু আমরাই কিন্তু এখন ক্ষমতায় আছি, দায়িত্বে আছি, আমরাই আগামীতেও ইনশাল্লাহ দায়িত্ব থাকব। সেই জন্য এই সম্পদগুলো আপনারা দেখে রাখবেন। দ্বিতীয়ত হলো, কেউ যদি নষ্ট করতে চায় শক্ত হাতে প্রতিহত করার ব্যবস্থা নেবেন। আপনার নিজের নিরাপত্তা, নিজের সম্পদ রক্ষার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন, একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন, কথাবার্তা বলবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। প্রকল্পের এলাকার ভিতরে বা বাইরে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের নামের তালিকা প্রস্তুত করুন, তাদেরকে যারা সাহায্য করছে তাদের নামের তালিকা প্রস্তুত করুন। সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাইরেও নতুন নতুন সন্ত্রাসী তৈরি হচ্ছে, তাদেরকে আপনারা তাদের নামের তালিকা তৈরি করুন। পরবর্তীতে আমি আবারও বলবো, আওয়ামী লীগ যেহেতু একটা সন্ত্রাসী দল, আমি মনে করি এই দল সরকারিভাবে ঘোষণা করবে খুব শীঘ্রই।
এটা বাতিল করার